আরেকবার স্বাগত গোল টেবিলে। আমরা আলোচনা করছিলাম দেশের অর্থনীতি নিয়ে এবং আমরা বলছি পেট্রোল বোমায় দগ্ধ অর্থনীতি। আমাদের সাথে এই পর্যায়ে আলোচনায় যোগ দেবেন শহীদুল্লাহ আজিম, সহসভাপতি বিজিএমইএ। পোশাক খাত, আমরা রানা প্লাজা এবং তাজরিনের শখটা আমরা দেখতে পেলাম যে আপনারা কাটিয়ে ওঠার একটা প্রাণান্তকর চেষ্টা করেছেন। তারপর আমরা শখ দেখতে পেয়েছি 2013-14 রাজনৈতিক অস্থিরতা, 2014 আপাত স্থিতিশীলতা, এখন আবার 2015-তে এক শখের ভিতরে এসে পড়েছেন। শহীদুল্লাহ আজিম, আপনাকে ধন্যবাদ। ইনফ্যাক্ট আমরা কিন্তু 2014 শুরু করেছিলাম সেই রানা প্লাজার ভবন বিধ্বস্ত এবং আমাদের রাজনৈতিক অস্থিরতার রেশ নিয়ে, এবং সারাটা বর্ষ আমরা চেষ্টা করেছিলাম ঘুরে দাঁড়ানোর জন্য। তারপরে আবার শুরু করলাম আমাদের সেই নিরাপদ কর্মপরিবেশের ব্যাপারে। আসামুজ্জি ভাই যে কথা বলছিলেন নতুন বিনিয়োগের কথা, নতুন বিনিয়োগের কথা দূরের কথা, আমাদের চলমান যে ব্যবসাটা আছে সেটা টিকিয়ে রাখা দায় হয়ে পড়েছে। আমার পূর্ববর্তী বক্তা সবাই বলেছেন নতুন বিনিয়োগে কিন্তু একটা মোক্ষম সময় ছিল। আমরা চিন্তা ভাবনা করছিলাম গ্রিন ফ্যাক্টরিগুলো আসবে, আমাদের অনেকগুলো গ্রিন ফ্যাক্টরি অর্ধেক রাস্তায় এসে থেমে গেছে, নতুন আবার চিন্তা করছে বিনিয়োগ করবে কিনা। তো গ্রিন ফ্যাক্টরিগুলো যদি চলে আসতো আমরা সেই আন্তর্জাতিক মার্কেটে দেখা যেত যে আমরা অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো অবস্থায় চলে আসতাম। এই অ্যাকর্ড অ্যালায়েন্সের ইন্সপেকশনের পরে আমরা নতুন ভাবে ফ্যাক্টরিগুলো সাজাচ্ছিলাম, একেবারে সেফটি নিরাপদ কর্ম পরিবেশ এবং নিরাপদ আমাদের শ্রমিকদের জন্য কাজ করছিলাম। তো নতুন ফ্যাক্টরিগুলোর ব্যাপারে সবাই একেবারে স্থিমিত হয়ে গেছে, একেবারে প্রস্তুতি নেই, এবং আমার যে চালু ব্যবসা সেটা নিয়ে আমরা ভীষণ চিন্তায় আছি। আপনি দেখবেন যে ব্যবসা করতে হলে আমাকে সাপ্লাই চেনে থাকতে হবে, আমার আউটসোর্সিং করতে হবে, অনেক কিছুই। কোনো কিছু আমরা একটা ফ্যাক্টরিতে করতে পারি না, সেটা তো একেবারে বিপর্যস্ত সেলিম আহমেদ উনি বলেছেন। এবং সাপ্লাই চেন যদি না হয়, আমি আরো বেশি সংখ্যাবোধ করছি আমাদের পরবর্তী মাসগুলো নিয়ে। আমি এখন প্রোডাকশনগুলো চলছে কিন্তু 3-4 মাস আগে সেই অর্ডারগুলো নিয়ে। আমার এখন যে অর্ডারটা হবে 4-5 মাস পরে সেটা প্রোডাকশন হবে, এখন তো অর্ডার আসছে না, একেবারে আপনি বলতে পারেন জিরো। এবং আমাদের বিদেশি ক্রেতারা ঢাকায় আসছেন না। আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, 9টা ক্রেতা অলরেডি বিভিন্ন দেশে তারা অর্ডার ট্রান্সফার করে নিয়েছে, এবং তাদের কিছু অর্ডার নতুন হয়েছে বলে তাদের বলা হয়েছে নাকি এক্সেপ্ট বাংলাদেশ। তো আমরা এই অবস্থার ভিতরে আছি। আমরা যখন নতুন অর্ডারের ব্যাপারে বায়ারকে বলি, তারা এখন আমাদের বলে অর্ডার নতুন অর্ডার দেওয়ার তো প্রস্তুতি, তারপরে বলে আচ্ছা ঠিক আছে তোমরা থার্ড কান্ট্রিতে আসো, হংকং এ আসো বা দিল্লিতে আসো, আমরা ওখানে আলাপ করবো। যাওয়ার পরে যেটা আমার ব্যবসা দেওয়ার কথা হয়তো 3-4 লাখ পিস, 1 লাখ 1.5 লাখ পিস দিয়ে বলে উই আর অবজার্ভিং দ্য সিচুয়েশন। তো আমরা কোথায় যাচ্ছি? এই 3-4 মাস পরে যখন একটা প্রকার শ্রমিক অসন্তোষ দেখা যাবে, তখন আমরা যে বেতন ভাতা নিয়ে একটা বিপদে পড়বো। আমরা তো একটা অর্ডার হওয়ার পরে এলসিটা নিয়ে এলসি ব্যাংকে নিয়ে দিয়ে প্যাকিং ক্রেডিট নিই, সেটা দিয়ে আমরা শ্রমিকদের বেতন দিই। তো আমার যখন 2 মাস শেষ হয়ে যাবে আমি তখন কি করবো? তো এখানে তো মনে করেন 2-4-5 লাখ টাকা ব্যাপার না, একটা ফ্যাক্টরিতে কয়েক কোটি টাকা আমাদের বেতন ভাতা আসে। তো সেই হিসাবে আমার মনে হয় দিন দিন আমরা হতাশাগ্রস্ত হচ্ছি, নতুন করে আশা দেখছি না। প্রতি সময় আমরা বুঝতে পারি, শুনতে পাচ্ছি যে হয়তো এই সপ্তাহে 2-4 দিন 5 দিন পর ঠিক হয়ে যাবে। আমরা খুব হতাশাগ্রস্ত। শুধু আমাদের ব্যবসায়ী না, আমি বলবো যে আমাদের দেশের সমস্ত জনগণই হতাশায় ভুগছে। আমরা কবেই এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো? ধন্যবাদ শহীদুল্লাহ আজিম। আমাদের সাথে আছেন অধ্যাপক মইনুল ইসলাম, অর্থনীতিবিদ ও শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অধ্যাপক মইনুল ইসলাম, আপনি শুনছিলেন আলোচনা এবং আপনি নিশ্চয়ই অবরোধের অর্থনীতিকে নিশ্চয়ই বিশ্লেষণ করছেন। আপনার কাছে আমার প্রশ্ন যে অর্থনীতি বিরোধী, প্রবৃদ্ধি বিরোধী যে রাজনীতি আমরা বাংলাদেশে দেখছি, আপনার কাছে মনে হয় যে কেন এই রাজনীতি? দেখুন, অর্থনীতির যে সাফল্য গত 6 বছর ধরে ক্রমশ দৃশ্যমান হচ্ছে, সেটা ক্রমশই নস্যাৎ হয়ে যাচ্ছে। এবং আমি যদি বলতে চাই তাহলে এভাবে বলবো যে হয়তো বর্তমান ক্ষমতাসীন জোটের আমলে এই অর্থনৈতিক সাফল্য অর্জিত হয়েছে বলে তাদেরকে যদি আরো 4 বছর নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে দেয়া হয়, তাহলে বিরোধী দলের যে একটা সমর্থনের জোয়ার উঠেছিল 2013 সালে, সেটা তেমন ভাবে আর থাকবে না। এটা এই বর্তমান যে চরম একটা রাজনৈতিক আন্দোলনের নামে যে সহিংস তৎপরতা শুরু করা হয়েছে, তার পেছনে একটা প্রধান কারণ হতে পারে। অতএব এখানে আমি বলবো যে রাজনীতির কাছে বাংলাদেশের অর্থনীতি বরাবরই জিম্মি। এই দেশ না হয় আরো অনেক আগেই সেই স্বল্পোন্নত দেশের কাতার থেকে উঠে আসতে পারত,
কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদ এবং আমলাদের এবং দুর্নীতিবাজদের দুর্নীতির কারণে আমরা যতখানি অগ্রযাত্রা করতে পারতাম ততখানি করতে পারছি না। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের জন্য সরকারকে যে খুব বেশি কৃতিত্ব দেওয়া যাবে তা না, কিন্তু বর্তমান সরকারের কৃষিনীতি সত্যিকারভাবে আমাদের যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সেটার পেছনে কাজ করেছে, অতএব তারা কৃতিত্বের দাবিদার। কিন্তু বাংলাদেশের 1 কোটি প্রবাসী বাংলাদেশি তারা যে বিদেশে রক্ত ঘাম দিয়ে যে আমাদের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, তার ফলে অর্থনীতিতে যে গতিশীলতা, এর জন্য সরকারকে খুব কৃতিত্ব দেওয়ার কিছু নেই। ঠিক তেমনি ভাবে আমরা দেখব যে আমাদের গার্মেন্টস শিল্পের যে অগ্রযাত্রা, সেটাও এখন একটা বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে। এবং আমরা বলবো যে এই যে এভাবে যদি অস্থিরতা চলে, তাহলে রানা প্লাজা চাইতেও একটা বড় ধরনের কিন্তু বিপদে পড়তে যাচ্ছে আমাদের গার্মেন্টস এবং নিটওয়্যার রপ্তানি খাতটা। অতএব আমি বলবো যে এখানে রাজনীতিকে বুঝতে হবে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ঠেকিয়ে দিয়ে তারা যদি ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করেন, সেটা জনগণের কাছে কিন্তু বিবেচ্য হবে। এই যে মানুষ পোড়ানোর যে বর্বর একটা সহিংসতা, এটা মানুষকে কখনোই বর্তমান বিএনপি জামাত জোটের যে আন্দোলন তার সাথে অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে না। তারা জনগণের অংশগ্রহণের কোনো সুবিধা পাওয়ার কোনো কারণ নেই এবং তারা জনগণকে রাজপথে নামাতে পারবে না। অন্যদিকে সরকার যেভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বা গ্যাস পানি বিচ্ছিন্ন করে বা খাদ্য সরবরাহ ঠেকিয়ে দিয়ে বেগম জিয়াকে তার কার্যালয় থেকে বিতরণ করতে চাইছেন, এটা বেগম জিয়ার পক্ষেই যাবে, এটা বুমেরাং হবে। তার কারণ এতে বেগম জিয়ার প্রতি সহানুভূতি বাড়বে এবং তাতে সরকারের খুব যে লাভ হবে আমি মনে করি না। বর্তমান প্রযুক্তির বিপ্লবের যুগে ওই লন্ডনে বসে তারেক জিয়া কিন্তু তার তথ্য প্রযুক্তি বিপ্লবের কল্যাণে তার নেতাকর্মীদেরকে নিয়ে এই সহিংস তৎপরতা তিনি চালিয়ে যাচ্ছেন এবং সেটা আমাদের সরকারের কিন্তু আওতার বাইরে থেকে যাবে। অতএব বিপদটা বুঝতে হবে যে এখানে যে জেদাজেদি এবং বাড়াবাড়ি এবং একগুয়েমি চলছে, তাতে কিন্তু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ খুন হচ্ছে, মানুষ পুড়ে মরছে, রাস্তায় ঘাটে মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে, মানুষ ক্ষেপে যাচ্ছে। কিন্তু এই ক্ষেপাটা শুধু বিএনপি জামাতের বিরুদ্ধে ঘটছে সেটা কিন্তু ঠিক নয়। এই যে একটা মানে মানুষের যে অভিযোগ, সেটা সরকারের বিরুদ্ধেও যাবে এক পর্যায়ে, যে তারা কেন একটা সমঝোতার পথে যাচ্ছেন না। এখানে খেয়াল রাখতে হবে যে কেউ যদি অনারেবল রিট্রিটের জায়গা না রাখে, তাহলে কিন্তু সরকারের পক্ষেও চট করে সংলাপে রাজি হলে তাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। অতএব এখানে দুপক্ষকেই একটা অনারেবল রিট্রিটের সুযোগ দিতে হবে এবং আমি মনে করি যে এখানে মহামান্য রাষ্ট্রপতির সাহায্য কামনা করা উচিত। তাদের গোপন সম্মতির ভিত্তিতে মহামান্য রাষ্ট্রপতি বিরোধী দল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বঙ্গভবনে দাওয়াত দিতে পারেন এবং দাওয়াতের এটার প্রতি সম্মান জানিয়ে বিরোধী পক্ষ যদি তাদের অবরোধ হরতাল প্রত্যাহার করে নেয়, তাহলে সেটা তাদের জন্য কোনো রকমের পরাজয় বরণ হবে না। এবং সেখান থেকে সেই দাওয়াতের পরে যদি সরকার যদি আবার এই সংলাপের একটা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করে, আমি মনে করি যে আমরা সমাধানের পথে এগিয়ে যাব। এই বাড়াবাড়ি জেদাজেদি দিয়ে আসলে কোনো সমাধানের কোনো সম্ভাবনা আমি দেখছি না। ধন্যবাদ অধ্যাপক মইনুল ইসলাম, আপনি থাকুন আমাদের সাথে। আনু মোহাম্মদ, ঘুরে ফিরে সেই কথাটাই আসছে যে সাধারণ মানুষ ভিকটিম হচ্ছে। আপনি দীর্ঘদিন অর্থনীতির অধ্যাপক হলো, আমি দেখছি যে আপনি সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিক, কৃষক, শ্রমিক এদের নিয়ে আপনি কথা বলেন। এদের আপনার কাছে কি মনে হচ্ছে শ্রমিকদের অর্থনৈতিক জীবনমান কোথায় গিয়ে দাঁড়াবে যদি এই অবস্থা চলতে থাকে? আমাদের দেশে ধরেন যারা ব্যাংক ঋণের কথা হলো, তো ব্যাংক ঋণ পুঁজি ইত্যাদি, আমাদের দেশে ধরেন বৃহৎ ঋণ যারা নেয়, বড় আকারের ঋণ যারা নেয়, বড় ব্যবসায়ী কিংবা প্রভাবশালী, তাদের কিন্তু সমস্যা কম, কারণ তারা তো এমনি ঋণ পরিশোধ করে না সাধারণত তাদের, এবং সরকার ব্যাংক, বাংলাদেশ ব্যাংক নানা রকম সুযোগ সুবিধা দেয় এবং রিশিডিউল করে এবং সম্প্রতিও করেছে। ঋণের ক্ষেত্রে তাদের সমস্যা। আপনি কিন্তু অন্যদিকে ধরেন ছোট শিল্পোদ্যোক্তা যারা, মাঝারি শিল্পোদ্যোক্তা যারা, যাদেরকে ব্যাংকের অনেক সময় অনুগ্রহের উপরে নির্ভর করতে হয়, করোনার উপর নির্ভর করতে হয়, তারা যদি তাদের গতিটা বজায় রাখতে না পারে, তাদের যদি ঋণ পরিশোধের ক্ষমতা খর্ব হয়,
তাহলে তারা সহ তাদের উপরে নির্ভরশীল জনগোষ্ঠী শ্রমিক যারা আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়। আর যেটা নাজনীন বলছিলেন ক্ষুদ্র ঋণের কথা, এখন ধরেন গ্রামাঞ্চলে ক্ষুদ্র ঋণের উপরে নির্ভর করে অনেকেই কাজ করে। ক্ষুদ্র ঋণ নিয়ে তার হয়তো কিছুটা পুঁজি আছে, তার সাথে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করলো। ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে কিস্তি পরিশোধ কোনো মাপ নাই। এটা ধরেন বড় ব্যাংক অনেক সময় রিশিডিউল করে, না কিছু করে, কিন্তু ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে কিন্তু কোনো মাপ হবে না। কাজেই সবচাইতে দুর্বল যারা, তাদের কিন্তু সমস্যা সবচাইতে বেশি। সবলরা কোনোভাবে অ্যাকোমোডেট করতে পারে, দুর্বলদের সমস্যা। বাংলাদেশ ব্যাংক যে ঋণ সমন্বয়ের যে প্রস্তাবনাটা করেছে সেইটা কি শুধুমাত্র বড়দেরই পক্ষে যাবে? কারণ এটা যেটা হয়েছে যে তাদের তো বড় স্টেকও, তাদের তো এমপ্লয়মেন্টও বেশি। ধরেন 5,000 কোটি টাকা যে গ্রুপের বকেয়া আছে, তো বারবার পেয়ে যাচ্ছে, রিশিডিউল বারবার হচ্ছে। এখন ধরেন ওটা আপনার বড় স্টেক মানে কি, এখন ধরেন একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান যদি দেখা যায় যে তাকে সুবিধা দেওয়ার জন্য নিয়ম বদলানো হচ্ছে, তাহলে সেটা নিয়ে প্রশ্ন হবেই। আমি যেটা বলছি যে ছোট যারা, এখন ইনফর্মাল সেক্টর আমাদের এখানে খুবই বড়। আমাদের এখানে ধরেন প্রোডাক্টিভ সেক্টর বা শিল্প খাত অতটা অ্যাকোমোডেট করতে পারে না, যত শ্রমিক তৈরি হচ্ছে, সাপ্লাই যত। তার ফলে অপ্রাতিষ্ঠানিক খাত, আপনি ধরেন এই যে হকার বসে আছে, রাস্তায় বসে আছে, একটা দোকান নিয়ে বসে আছে, এই ধরনেরই আপনার ধরেন কোটি কোটি মানুষ। তো এদের কিন্তু অনিশ্চয়তাটা সবচেয়ে বেশি। আমরা ঢাকা শহরে যতটা দেখছি পরিস্থিতি, যদিও মন্ত্রী সাহেবরা কথাবার্তা তো বলেন, তাদের কোনো থাকে না, কোনো কনসিস্টেন্সি থাকে না। তারা একসময় বলছেন যে পরিস্থিতি খুব স্বাভাবিক, আরেকবার বলছেন ক্ষতি হচ্ছে। কিন্তু ঢাকা শহরে ধরেন আমরা দেখি কিন্তু বুঝতে পারবো না। ঢাকার বাইরে অপ্রাতিষ্ঠানিক খাত সহ অন্যান্য খাতের ক্ষতিটা অনেক বেশি, তাদের চাপটা অনেক বেশি। মোবিলিটি বন্ধ হয়ে গেছে, মোবিলিটি অনেক। এখন ধরেন আমাদের কিন্তু এখন গ্রামাঞ্চলের মানুষের হাতে যে টাকা পয়সা আমরা দেখি, কিংবা কর্মসংস্থানের সন্ধানে মানুষ তো নিজেরা মোবিলিটি একটা বড় ফ্যাক্টর, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া। এই মোবিলিটিটা যখন এফেক্টেড হয়, তখন দেখা যায় যে ওইটার একটা চেইন এফেক্ট তাদেরকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তখন তার যে ঋণগ্রস্ততা, সেই ঋণগ্রস্ততাও বেড়ে যায়। সেই ঋণ পরিশোধের ক্ষমতা তার এমনিতেই খুব ঝুঁকির মুখে থাকে। এই যে কোনো একজন অসুস্থ হলেই তার ঋণ পরিশোধের ক্ষমতা কমে যায়। সেখানে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে, তার উপরে যদি সে আক্রান্ত হয় কোনোভাবে, আপনি ধরেন এখন যারা আক্রান্ত হচ্ছে তাদের তো কোনো দলীয় পরিচয় নাই, ওইখানে বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে। তো তার ফলে অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতার আপনার দলীয় পরিচয় নাই। কিন্তু যারা সুবিধা সন্ধানের জন্য আছে তাদের হয়তো দলীয় পরিচয় থাকতে পারে। এখন এরকম একটা পরিস্থিতিতে সবচাইতে ক্ষতিগ্রস্ত মানুষ, এখন ধরেন কে এই প্রবাদ বের করেছিল আমি জানি না, কিন্তু বাংলাদেশের মানুষের প্রায়ই এরকম হয় যে ভিক্ষা চাই না কুত্তা সামলাই দশা। তার মানে যেখানে আমাদের পটেনশিয়াল নিয়ে আমরা আরো বড় ধরনের পরিবর্তন, আরো কি ধরনের উন্নয়ন করতে পারি, কিভাবে অগ্রসর হতে পারি, বিতর্কটা তো এটা নিয়ে হওয়া উচিত, আলোচনা এটা নিয়ে হবে, এটা নিয়ে গবেষণা হবে। সেই জায়গাটা থেকে আমরা যে জায়গায় আছি সেই জায়গাটায় প্রাণ রক্ষা করতে চাই, আমাদের বাঁচাও, তোমাদের আর এগুলি করার দরকার নেই, অন্য কিছু যা করার করা, এরকম একটা অবস্থায় বাংলাদেশের মানুষ এসে দাঁড়িয়েছে। তার ফলে এখনকার এই পরিস্থিতিটা থেকে আপনি ধরেন যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন সমাধান কি, সব মানুষ জানে। কিন্তু আপনি ধরেন আমাদের সমাধান বলতে হবে, আপনি যে কোনো একজন অপ্রাতিষ্ঠানিক এখানে গরিব যে কলা বিক্রি করে, আপনি জিজ্ঞেস করেন যে বলেন তো কিভাবে এই পরিস্থিতির সমাধান হতে পারে, সে বলবে যে সরকার মারপিট বন্ধ করুক, সভা সমাবেশ করতে দেখ, আর এরা আগুন জ্বালানো বন্ধ করুক, এরা রাজনীতি ঠিকঠাক সহজ সমাধান। এই সমাধানটার জন্য খুব বড় পণ্ডিত হওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই কাণ্ড জ্ঞান থেকে যে সমাধান পাওয়া যায়, সেই সমাধানটা তো আমরা এই সবচাইতে প্রভাবশালী যারা লোকজন এবং যারা দেশ পরিচালনা করছে তাদের মধ্যে তো আমরা এটা দেখছি না। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। কাণ্ডজ্ঞানের অভাব নিয়ে আলোচনা করব। অধ্যাপক মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন গোল টেবিল। আমরা একটা বিরতি থেকে ফিরে আসবো, সঙ্গে থাকুন।